নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, যাদের অনার্স সাবজেক্ট রয়েছে সিসিএইচআই বা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের আপনাদের যারা থার্ড পেপার রয়েছে সেই থার্ড পেপারের একটি 10 মার্কের উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেই প্রশ্নের নাম হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নের একেবারে ভিন্ন রকম খুব সুন্দর এবং খুব স্বাভাবিক ভাষার একটি উত্তরপত্র নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের বা কোন কোন প্রশ্নের আনসারগুলো পেতে চাইছেন। আমরা সেই সমস্ত প্রশ্নের আনসারগুলো আলোচনা করব। আপনারা স্ক্রিনের মধ্যে সেই উত্তরটি দেখতে পাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। আমরা একেবারে সুন্দর বা স্বাভাবিক সহজ সরল ভাষায় পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করছি। প্রথমে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা বলে একটা রাখতে হবে আপনাকে। এখানে দেওয়া হয়েছে যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে পুনরায় রাজনৈতিক বিচ্ছিন্নতা দেখা দেয় এবং একাধিক আঞ্চলিক রাজ্য গড়ে ওঠে। এদের মধ্যে পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন খ্রিস্টীয় 7ম খ্রিস্টাব্দে কনৌজকে কেন্দ্র করে বৃহৎ সাম্রাজ্য গঠন করেন। তার নেতৃত্বে উত্তর ভারতে কিছুদিনের জন্য রাজনৈতিক ঐক্য ফিরে আসে। এবার উপাদান বলতে আমরা যে সমস্ত লেখনী থেকে, যে সমস্ত গ্রন্থগুলি থেকে হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারি, সেকে একটা উপাদান বলে একটি পয়েন্ট করা হয়েছে। বলা হয়েছে যে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানার জন্য তার সভাকবি বানভট্টের লেখা হর্ষচরিত একটি মূল্যবান উপাদান। এছাড়া চৈনিক পর্যটক হিউয়েনসানের রচনা এবং সমসাময়িক মুদ্রা ও লেখ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এছাড়া লামা তারানাথ রচিত বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্পগ্রন্থ থেকে নানা তথ্য পাওয়া যায়। এই যে গ্রন্থগুলির নাম, আপনারা অবশ্যই গ্রন্থগুলির নাম উল্লেখ করবেন লেখনীর মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। লেখাগুলির মধ্যে সোনপথ লেক, বাঁশখের লেক, মধুবন লেক, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালেখ থেকে আমরা কিন্তু হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারি। এবার আমরা যে নেক্সট পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে সিংহাসন লাভ। হর্ষচরিত গ্রন্থ থেকে জানা যায় যে থানেশ্বরের রাজা তথা হর্ষবর্ধনের জ্যেষ্ঠ ভ্রাতা রাজবর্ধন গৌড়া শশাঙ্কের সাথে যুদ্ধকালে নিহত হয়। জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর পর অমরাত্যদের অনুরোধে হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন। 606 খ্রিস্টাব্দে সালটা অবশ্যই উল্লেখ করবেন। চৈনিক সূত্র থেকে জানা যায় গ্রহবর্মণের মৃত্যুর ফলে কনৌজের শূন্য সিংহাসন গ্রহণ করার জন্য ভণ্ডির নেতৃত্বে অপরাপর অমাত্যের অনুরোধে হর্ষ কনৌজের শাসনভার গ্রহণ করে। 606 খ্রিস্টাব্দে হর্ষ সম্বত নামে একটি অব্দের প্রচলন করেন হর্ষবর্ধন। নেক্সট যেটা শশাঙ্কের বিরুদ্ধে কেন তিনি যুদ্ধযাত্রা করেছিল সে সম্পর্কে লিখতে হবে। নেক্সট পয়েন্ট, সিংহাসনে আরোহণ করেই হর্ষবর্ধন কামরূপ রাজ ভাস্কর বর্মনের সাথে মিত্রতা স্থাপন করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। প্রসঙ্গত উল্লেখ্য, শশাঙ্কের ক্ষমতা বৃদ্ধিতে ভাস্কর বর্মন উদ্বিগ্ন ছিলেন এবং তার ক্ষমতা খর্ব করার সুযোগ খুঁজছিলেন। যাই হোক, শশাঙ্কের বিরুদ্ধে অভিযানের পথে হর্ষ খবর পেলেন যে তার ভগিনী রাজশ্রী কারাগার থেকে মুক্ত হয়ে বিন্ধ্য পর্বতের গভীর অরণ্যে প্রবেশ করেছেন। এরপর হর্ষ বিন্ধ্য পর্বতের দিকে অগ্রসর হয়। এখানে গভীর জঙ্গলের জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জনের মুহূর্তে রাজশ্রীকে আবিষ্কার করেন এবং উদ্ধার করেন। ভগিনীকে উদ্ধার করে পুনরায় তিনি শশাঙ্কের বিরুদ্ধে অগ্রসর হয়। বানভট্টের হর্ষচরিত গ্রন্থ থেকে আমরা এই যুদ্ধযাত্রার কথা কিন্তু জানতে পারি, কিন্তু যুদ্ধের ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি। পণ্ডিতদের অনুমান 619 থেকে 621 খ্রিস্টাব্দের মধ্যে হর্ষ শশাঙ্ককে পরাজিত করে। এই কারণে 629 খ্রিস্টাব্দে মেদিনীপুর লেখতে শশাঙ্ক মহারাজা ধীরাজ উপাধি ত্যাগ করেন।
এই পয়েন্টগুলো আপনাকে উল্লেখ করতেই হবে। তবে ডক্টর মজুমদার, ঐতিহাসিক ডক্টর মজুমদারের মতে 619 খ্রিস্টাব্দের পরেও শশাঙ্কের কর্তৃত্ব বজায় ছিল। কারণ 637 খ্রিস্টাব্দে হিউয়েন সাং যখন বৌদ্ধ গয়ে আসেন তখন তিনি জানতে পারেন অতি সম্প্রতি শশাঙ্ক গয়ায় বোধি বৃক্ষটি কেটে ফেলেছে। ক্ষমতাসীন না থাকলেও তিনি এই কাজ করতে পারতেন না। শশাঙ্কের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? না 637 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন মগধ গঞ্জাম অধিকার করেছিল। উত্তর দক্ষিণ পূর্ববঙ্গ দখল করে ভাস্কর বর্মন। এইভাবে শশাঙ্কের রাজ্য বিভক্ত হয়ে যায়। এবার শশাঙ্ক দুটি অভিযান করেছিল, একটা হচ্ছে দক্ষিণ ভারত অভিযান আর একটা হচ্ছে পশ্চিম ভারত অভিযান। আমরা সেই দুটো পয়েন্টটা উল্লেখ করব। প্রথম হচ্ছে দক্ষিণ ভারত অভিযান। উত্তর ভারত জয়ের পর হর্ষবর্ধন দক্ষিণ ভারতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। হর্ষচরিত থেকে জানা যায় তিনি পঞ্চভারত অর্থাৎ কনৌজ, বঙ্গ, উৎকল, দারভাং এবং পাঞ্জাব, এইকে একসঙ্গে বলা হচ্ছে কি পঞ্চভারত, থেকে সৈন্য সংগ্রহ করে পুলকেশীর বিরুদ্ধে অগ্রসর হয়। কিন্তু এই যুদ্ধে পরাজিত হয়ে হর্ষ দক্ষিণ ভারত জয়ের পরিকল্পনা ত্যাগ করেন। এবার আমরা দেখে নেব পশ্চিম ভারত অভিযান। পশ্চিম ভারতে হর্ষবর্ধন সৌরাষ্ট্রের বলভি রাজ্য আক্রমণ করে। হিউয়েন সাংয়ের মতে এই যুদ্ধে বলভি রাজ ধ্রুবসেন পরাজিত হয়, তবে উভয়ের মধ্যে মিত্রতা স্থাপিত হয় এবং হর্ষ স্বীয় কন্যার সাথে ধ্রুবসেনে বিবাহ দেন। তবে ডক্টর মজুমদার এর মতে বলভি হর্ষের বর্ষতা স্বীকার করেনি। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় হর্ষ সিন্ধু দেশ, নেপাল, কাশ্মীর অভিযান করেছিলেন। এবার এই হর্ষবর্ধনকে আমরা সকল উত্তর পথনাথ বলতে পারি কি? এটা আমরা একটা পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করছি। এখানে বলা হয়েছে হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারতে সম্রাটের পরিণত হয়েছিল, তাই চালুক্য লিপিতে তাকে সকল উত্তর পথনাথ বলে অভিহিত করা হয়েছে। মোটামুটিভাবে বলা যেতে পারে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত এবং কামরূপ থেকে কাশ্মীর পর্যন্ত তার রাজ্যসীমা বিস্তৃত ছিল। তাই আর.কে. মুখার্জি বলেছেন, উইথ অল পসিবল রিজার্ভেশন ইন ক্যান নট বি ডাউট দ্যাট হর্ষ অ্যাচিভড দ্য প্রাউড অফ বিং দ্য পার্মানেন্ট সভারিন অফ দ্য হোল অফ নর্থার্ন ইন্ডিয়া। এখানে শাসন ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে? না, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা ছিল প্রজাহিতৈষী স্বৈরতন্ত্র। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় হর্ষ ছিলেন অধিকাংশ সময়ে রাজকার্যে ব্যয় করতেন। হর্ষবর্ধন রাজকার্য পরিচালনার কাজে বেশিরভাগ সময়টা ব্যবহার করতেন। তিনি প্রজাদের সাথে গণসংযোগ রক্ষা এবং তাদের অভাব অভিযোগ জানার জন্য নিয়মিত রাজ্য পরিভ্রমণে বের হতেন। বহু সংখ্যক কর্মচারী তাকে শাসন কার্যে সাহায্য করত। কুমারমাতা, উপরিক, মহাসামন্ত, বিষ্পতি প্রভৃতি ছিল তার উল্লেখযোগ্য কর্মচারী। এইগুলো প্রত্যেকটি নাম কিন্তু লেখনীর মধ্যে উল্লেখ করবেন, তাহলে কিন্তু লেখার গুণমানটা আরও বৃদ্ধি পাবে। শাসন কার্যের সুবিধার জন্য হর্ষ তার সাম্রাজ্যকে কয়েকটি ভুক্তি বা প্রদেশে বিভক্ত করেছিলেন। প্রদেশের শাসনকর্তার উপাধি ছিল লোকপাল। এগুলো সব উল্লেখ করতে হবে আপনাদের লেখনীর মাধ্যমে। প্রদেশগুলিতে বিভক্ত ছিল জেলা বিষয়ে এবং বিষ্পতি ছিলেন রাজা জেলার প্রধান শাসক। সর্বনিম্ন শাসক ছিলেন গম। ভূমি রাজস্ব ছিল সরকারি আয়ের প্রধান উৎস। একে বলা হতো ভাগ। ফসলের 1/6 ভাগ দিতে হতো। বাণিজ্যজনিত শুল্ককে বলা হতো হিরণ্য। এছাড়া জরুরি অবস্থায় বাড়তি ব্যয় নির্বাহের জন্য যে অতিরিক্ত কর দিতে হতো তাকে বলা হতো বলি। এইগুলো প্রতিটা ইম্পর্টেন্ট সমস্ত লাইন। কোনো কোনো ক্ষেত্রে কৃষকরা ফসলের পরিবর্তে শ্রমদান করত। হিউয়েন সাংয়ের মতে হর্ষবর্ধন রাজস্বকে নির্দিষ্ট 4 ভাগে বিভক্ত করতেন, যথা রাজ্য শাসন, নাম্বার 2 রাজকর্মীদের বেতন ও ভাতা, নাম্বার 3 গুণী ব্যক্তিদের ভরণপোষণ, নাম্বার 4 বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে সাহায্য করা। হর্ষের বিশাল সেনাবাহিনী পদাতিক, অশ্বারোহী, রথী, রণহস্তি এই 4 ভাগে বিভক্ত ছিল। সাধারণ সৈন্যগণ চাট বা ভাট নামে অভিহিত করা হতো। মহাবলীধিকৃত প্রমুখ ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী। হর্ষের
হর্ষের বিচার ব্যবস্থা হলো ন্যায় সমতার আদর্শে পরিচালিত। ডাকাতির শাস্তি ছিল অঙ্গচ্ছেদ, এছাড়া অরণ্য নির্বাচন, জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড প্রভৃতি শাস্তি হিসাবে প্রচলিত ছিল। এবার আপনারা উদার ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করবেন এবং তারপরে আলোচনা করা হয়েছে প্রয়াগ মেলা। হর্ষবর্ধন একটি মেলা চালু করেছিলেন, সেটা হচ্ছে প্রয়াগ মেলা। কনুজে ধর্মসভার পর তিনি প্রয়াগ মেলায় যোগ দেয়। প্রতি 5 বছর অন্তর এই মেলা বসত। নাবালক বৃদ্ধ বৃদ্ধা ব্রাহ্মণ বৌদ্ধ ভিক্ষু এখানে হর্ষের দান গ্রহণ করতেন। মেলায় প্রথম দিন হতো বুদ্ধের উপাসনা, দ্বিতীয় তৃতীয় দিনে হতো যথাক্রমে সূর্য এবং শিবের উপাসনা, শেষ দিন কেবল দান। 5 বছরে রাজকোষে সঞ্চিত সমস্ত অর্থ হর্ষ এখানে দান করতেন। এমনকি পরনে বস্ত্র পর্যন্ত তিনি দান করতে সামান্য ছোট্ট একটি বস্ত্রে তিনি গৃহে বা বাড়িতে ফিরতেন। এবং শেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব হর্ষবর্ধনের কৃতিত্বের 10 মার্কের প্রশ্নের, হর্ষ স্বয়ং ছিলেন সুপণ্ডিত, শিক্ষা সাহিত্যে পৃষ্ঠপোষক। তার রাজসভায় বহু জ্ঞানীগুণী সমাবেশ হতো। এদের মধ্যে হর্ষচরিত, কাদম্বরী প্রণেতা বাণভট্ট, ময়ূরা মাতঙ্গ, দিবাকর প্রমুখ ছিলেন বিখ্যাত। হর্ষ স্বয়ং রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ নামক 3টি নাটক রচনা করেছিলেন। এগুলো সব আপনাদের নোটসের মধ্যে লিখবেন। হর্ষের পৃষ্ঠপোষকতা নালন্দা বিশ্ববিদ্যালয় তৎকালীন ভারতের মধ্যে প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিণত হয়েছিল। তো এই ছিল হর্ষবর্ধনের কৃতিত্ব বা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। CCHI 3rd পেপারের ফার্স্ট ইয়ারের ইতিহাস অনার্সের 10 মার্কের প্রশ্নের উত্তরপত্র আমরা আলোচনা করলাম। অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন পেপারে আনসার এবং কোন কোন প্রশ্নের আনসারগুলো পেতে চাইছেন। আর অবশ্যই ভালোভাবে আপনারা পরীক্ষা দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।